যে এই মাটি মাফিয়াদের পেছনে তৃণমূলের হাত, লক্ষের কাছাকাছি মানুষের আজকে ভোটার লিস্টে তাদের নাম বিচারাধীন। প্রথমেই টিএন বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে লালগোলা এসছি। লালগোলার ব্লক কংগ্রেস সভাপতি যিনি অনেক সিনিয়র নেতা, তার কাছে আজকে এসছি। তার কাছ থেকে কিছু এই লালগোলা ব্লক সম্বন্ধে এবং রাজ্য রাজনীতি নিয়ে কয়েকটা জাস্ট কথা শুনে নিতে চাই। প্রথমে আপনাকে টিএন বাংলা নিউজের পক্ষ থেকে স্বাগত জানাই। বলছি দাদা, 16 মার্চ অর্থাৎ সোমবারের দিন নির্বাচন কমিশনার নির্বাচনের দিন আমি ঘোষণা করতে চলেছি। তো কত দফায় ভোট করলে পরে সুস্থ এবং শান্তিভাবে ভোট হতে পারে, আপনার মতামত এই নিয়ে? এখন দফার আগে আমাদের যেটা বক্তব্য, যে পশ্চিমবঙ্গের গণতন্ত্র কোন পথে যাচ্ছে সেটা আপনারা সবাই দেখছেন। নির্বাচন কমিশনের কাছে আমাদের একটা প্রশ্ন, যে বাংলার মানুষ সে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে তো? কারণ আপনারা জানেন যে এসআইআর এর নামে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, তাতে 60 লক্ষের অধিক মানুষ আজকে বিচারাধীন। এই জায়গায় মানুষ যদি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে, দফা নিয়ে কি আমরা চাই? আন্দোলনে যাচ্ছেন? দেখুন, প্রথম থেকে ভারতবর্ষে এই নির্বাচন কমিশনের আন্দোলনে যাচ্ছেন কি? আপনাকে বলি, প্রথম থেকে এই ভারতবর্ষের নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে যদি একটা মানুষ আন্দোলন করে থাকে, তার নাম রাহুল গান্ধী। আপনারা দেখেছেন বিগত দিনে বিহার থেকে শুরু করে তিনি একের পর এক আন্দোলন করে দেখিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন এবং যে সরকার তাদের যোগ সাজসে, তাদের ইন্টেনশনে, তাদের একটা লক্ষ্যকে নিয়ে তারা এগিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করছে। আজকে মুর্শিদাবাদ জেলা তথা লালগোলায় 1 লক্ষের কাছাকাছি মানুষ, আমরা লালগোলায় বাস করি, 1 লক্ষের কাছাকাছি মানুষের আজকে ভোটার লিস্টে তাদের নাম বিচারাধীন। আমরা প্রথম দিন থেকে এই নির্বাচন কমিশনের এসআইআর এর নিয়ে মানুষের হয়রানির বিরুদ্ধে একাধিক আন্দোলন করেছি। আমাদের নেতা অধীর চৌধুরী মুর্শিদাবাদ জেলায় এসআইআর নিয়ে আন্দোলন করেছেন। আমরা জেলা ডিও থেকে শুরু করে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আমরা যিনি পশ্চিমবঙ্গের যিনি সিও মনোজ আগরওয়াল, তার কাছে পর্যন্ত আমরা গেছি মানুষের দাবি নিয়ে। অর্থাৎ আমাদের কাজ সঠিক তথ্যটা নিয়ে নির্বাচন কমিশনকে বলা। আমাদের রাজ্যের যারা নেতৃত্ব, আমাদের নেতা অধীর চৌধুরী একাধিকবার এ বিষয়ে বারবার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারপরেও আমরা দেখছি যে আমাদের এই বাংলার নেত্রী মমতা ব্যানার্জি, তিনি কালো কোট পরে সুপ্রিম কোর্টে গেলেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে তিনি তার রাজনৈতিক প্রচারে আজকে যে এসআইআর, বিডিও, এআরও, বিএলও এদের অক্লান্ত পরিশ্রমে তারই সরকারের প্রতিনিধিরা এই কাজটা করছিল, যেখানে আমরা আমাদের জায়গা থেকে, অর্থাৎ বুথ লেভেল এজেন্ট থেকে শুরু করে যারা আমরা কাজ করছিলাম, সেই জায়গাটা দেখার একটা জায়গা আমাদের ছিল, মানুষের বলার জায়গা ছিল। মাননীয় সুপ্রিম কোর্টে কালো কোট করে যে নাটকটা করলেন, তারপরে আমরা কি দেখলাম? এসআইআর প্রক্রিয়াটা টোটালি চলে গেল বিচারকদের হাতে। আজকে যে বিচারক এই কাজটা করছেন, তিনি কে, কোথায়, তাকে কি ইনফরমেশন দেওয়া হচ্ছে, আমরা কিন্তু সাধারণ মানুষ অন্ধকারে। তাই আজকে যে নামটা বিচারাধীন, ভোটের আগে সেই নামটা আসবে কিনা ফাইনাল লিস্টে আজও কিন্তু আমরা জানি না। সোমবার যদি ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যায়, এই 60 লক্ষ ভোটার ছাড়াই কি ভোট? আমরা এর চরম বিরোধিতা করেছি। আমাদের নেতা অধীর চৌধুরী বলেছেন, আপনারা জানেন কয়েকদিন আগেই আমরা বহরমপুর টেক্সটাইল কলেজের সামনে আমরা এটা নিয়ে আন্দোলন করেছি এবং ডিএম এর কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। সেই সভায় আমাদের নেতা বলেছেন যে মানুষের আগে সঠিকভাবে ভোটার ঠিক করতে হবে, ভোটার আগে পরে ভোট। তিনি একথা ঘোষণা করেছেন আমাদের সেই জনসভায় বা আমাদের মিটিং এ, যে তিনি প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবেন মানুষকে আগে ন্যায় দেওয়ার জন্য। তাই 60 লক্ষ মানুষকে বাদ দিয়ে আমরা এ ভোট কোনোভাবে মেনে নেব না। আরেকটা প্রশ্ন, আমরা কয়েকদিন আগে নিউজে দেখেছিলাম, নিউজ মারফত, কি আমাদের ঐতিহ্যবাহী যে নবাবী ফুল আছে, কিছু মাটি মাফিয়া মাটি চুরি করে নিচ্ছে, উঠিয়ে নিচ্ছে, সেটা নিয়ে আপনারা এটাও দেখেছিলাম কি জিওলো সাহেবকে একটা ডেপুটেশন দিয়েছিলেন। তো সেই মাটি মাফিয়ারা যে বারবার কমেছে না? দেখুন, আমরা বিরোধী দল কংগ্রেস, যেখানে শাসক দল তৃণমূলের মদতে শাসক দলের অঙ্গীভবনের সমস্ত আমলা আধিকারিক
যারা শাসক দলকে খুশি করার জন্য একের পর এক কর্মকাণ্ড করছে, লালগোলার মাটি মাফিয়াদের দৌরত্ব আমাদের চোখে আসার পর আমরা বহুবার নট অনলি বিএলও, এসডিএলআরও, ডিএলআরও প্রত্যেককে আমরা আমাদের লিখিত অভিযোগ করেছি। পাশাপাশি আমরা লালগোলার মানুষকে সঙ্গে নিয়ে লালগোলার যিনি ভূমি আধিকারিক বিএলও লোকাল, তাকে আমরা ডেপুটেশন সংগঠিত করেছি এবং প্রত্যেকটা তথ্য দিয়ে কোথায় মাটি মাফিয়ারা লালগোলা রাজ স্টেটের লালগোলা রাজার জায়গা তারা খনন করে আজকে এই কাজ করছে। কিন্তু দুর্ভাগ্য, এত আন্দোলন এত অভিযোগ করার পরেও মাটি মাফিয়াদের কোন রকম দৌরত্ব কমেনি, প্রশাসন নির্বিকার। কারণ আমরা মনে করি যে এই মাটি মাফিয়াদের পেছনে তৃণমূলের হাত। আজকে তৃণমূলের ছোট বড় নেতা, মাঝারি বিধায়ক, সরকারি আধিকারিক সবাই যুক্ত আছে। সেখানে আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যে অভিযোগ করছি তাতে তাদের কোনো কর্ণপাত হচ্ছে না। দাদা, আর একটা আপনার কাছে প্রশ্ন ছিল, এই লালগোলা ইতিহাস, লালগোলা আপনাদের দীর্ঘদিন আপনারাই এই লালগোলা শাসনে থেকেছেন। এই লালগোলা কংগ্রেসের গড় বলা যায়, শক্ত একটা ঘাঁটি বলা যায়। সেই লালগোলার বিধায়ক যিনি ছিলেন, তিনি 2021 সালে হেরে যাওয়ার পরে তিনি প্রয়াত হয়েছেন। তো লালগোলার জন্য এমন কোন নাম বা লিস্ট আপনাদের কাছে দিয়ে পাঠিয়েছেন? দেখুন, কংগ্রেসী রাজনীতিতে নাম ভেবে রাখার কোন বিষয় থাকে না। আপনারা জানেন যে আমাদের প্রয়াত নেতা মরহুম আব্দুল সাত্তার সাহেবের লালগোলা। এক কথায় লালগোলার মানুষ সাত্তার সাহেবের কর্মকাণ্ডকে দেখে বড় হয়েছে, লালগোলা মানুষ পুষ্ট হয়েছে। তার কর্মকাণ্ডে আজও মানুষ আলোচনা করেন, বিচার করেন। তার সুযোগ্য পুত্র হেরা সাহেব দীর্ঘদিন লালগোলার মানুষের আশীর্বাদ পেয়েছেন, দোয়া পেয়েছেন, তিনি গত হয়েছেন। স্বাভাবিকভাবে এবার হয়তো নির্দিষ্ট কোনো প্রতিনিধি আমাদের নেই, কিন্তু আমাদের গঠনতন্ত্র অনুযায়ী, আমাদের সিস্টেম অনুযায়ী লালগোলা ব্লকে যে কোনো রাজনৈতিক কর্মী, সে রাজনৈতিক হতে পারে, অরাজনৈতিক হতে পারে, তারা আবেদন করতে পারে যে আমি বিধানসভায় প্রার্থী হতে পারি। স্বাভাবিকভাবে আমাদের সিস্টেম অনুযায়ী তারা জেলা কংগ্রেসকে আবেদন করেছেন। সে আবেদন প্রদেশ থেকে সর্বভারতীয় কংগ্রেসের সর্বোচ্চ যে কমিটি, সেই এআইসিসিতে যায় এবং সেখান থেকে স্ক্রিনিং করে যাকে মনে করবেন যোগ্য, সেই নাম আমাদের দিল্লি থেকে ঘোষণা হয়। তাই আলাদাভাবে আমাদের কারোর নাম ঘোষণার কোনো ব্যাপার নেই। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব এটা ঠিক করে দেয় যে লালগোলা বিধানসভায় কংগ্রেসের কোন ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করবে, তিনি আমাদের ক্যান্ডিডেট। আমাদের এই লালগোলা বিধানসভা পুনরায় যদি আপনারা ফিরে পান, তাহলে লালগোলাবাসীর জন্য সর্বপ্রথম কি কাজ করবে? দেখুন, লালগোলায় অনেক সমস্যা আছে। আমরা দীর্ঘদিন যেমন বিধায়ক ছিলাম, বিগত দিনে সরকারে ছিল বিরোধী পক্ষ, কখনো আমরা সিপিএম এর রাজত্বে এখানে বিধায়ক পেয়েছি, কখনো এখন আমরা তৃণমূলের রাজত্বে বিধায়ক আমরা পেয়েছি। কিন্তু আমরা আশা করেছিলাম যে যিনি বর্তমানে বিধায়ক নির্বাচিত হলেন, আপনি যেটা বললেন 2021 সালে আমরা পরাজিত হয়নি, মানুষকে ভুল বুঝিয়ে এনআরসি জুজু দেখিয়ে শুধুমাত্র জাতপাতে পোলারাইজড করে হিন্দু আর মুসলমান করে আজকে বিজেপি ক্ষমতায় চলে আসবে, এনআরসি যদি চালু হয়ে যায়, যদি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে আমরা ভোট না দিই তাহলে আমরা থাকতে পারবো, এই যে একটা প্রোপাগান্ডা সাজিয়ে দিয়ে এই মমতা ব্যানার্জি যা আবারও শুরু করেছে এসআইআর কে সামনে রেখে, এখানে আমরা পরাজয় ঘটেছিল। কিন্তু আমরা অনেক আশা করেছিলাম যে লালগোলার যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি শাসক দলের, কারণ তার সরকার চলছে। আমাদের বলার আগে তিনি বলেছিলেন যে লালগোলায় অনেক কিছু করে দেবেন। তিনি বলেছিলেন যে লালগোলা আজকে গ্রামীণ লালগোলা থেকে শহরে রূপ নিচ্ছে। তিনি বলেছিলেন যে লালগোলার বিদেশি ব্যয় শুধু সময়ের অপেক্ষা। আমরা আশা করেছিলাম যে আমরা যে কাজটা করতে পারিনি, চেষ্টা করেও প্রয়াত নেতা আবহেরা সাহেব তিনি কিছুদিনের জন্য আপনারা জানেন যে মন্ত্রী হয়েছিলেন। তিনি সেই সময় এই লালগোলার সার্ভে করে সমস্ত তথ্যাদি এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তরে তুলে দিয়েছিলেন। আমরা এবার ভেবেছিলাম যে তৃণমূলের সরকারের তৃণমূলের বিধায়ক হয়তো সে কাজটা করে দিতে পারবে, লালগোলার মানুষ হয়তো মিউনিসিপ্যালিটি পরিষেবা পাবে। পাশাপাশি প্রয়াত নেতা আমাদের আবহেরা সাহেব, যার বাবার হাতে তৈরি কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল, আজকে 72 সালে যিনি 50 বেডের হাসপাতাল তৈরি করেছিলেন, সে হাসপাতালে সেই টিভি নেই। কয়েকদিন আগে দেখলাম যে মাননীয় সাংসদের কোটায় কিছু সিট বাড়ানো হয়েছে হঠাৎ করে। নিশ্চয়ই তার প্রয়োজন আছে, আমরা তার বিরোধিতা করছি না, কিন্তু যেটা আমরা চেয়েছিলাম, আমাদের নেতা হেরা সাহেব বহুবার চেষ্টা করেছিলেন যে অন্তত এই রুরাল হসপিটালকে স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তরিত করা হোক। স্টেট জেনারেল, কারণ
যে সময় সাত্তার সাহেবের দূরদর্শিতায় কৃষ্ণপুর হাসপাতাল তৈরি হয়েছিল তখনকার জনসংখ্যা আজকে জনসংখ্যা বহু অনেক বেড়ে গেছে, অনেক গুণে বেড়ে গেছে। স্বাভাবিকভাবে আজকে আর লালগোলা ব্লকে গ্রামীণ হাসপাতালের প্রয়োজনীয়তা কমে গেছে। স্টেট যার হাসপাতাল তৈরি করার প্রয়োজন ছিল, আমরা সেটা আশা করেছিলাম যিনি বর্তমান বিধায়ক তিনি সেটা করবেন, তিনি সেখানে ব্যর্থ হয়েছেন। আমরা বলেছিলাম, আমরা চেয়েছি, লালগোলা মানুষ চেয়েছিলেন যে লালগোলার হিন্দু সম্প্রদায় সনাতনী ধর্মের যেসব মানুষ তাদের মৃতদেহ পোড়ানোর জন্য শবদাহ শেষকৃত্য সম্পন্ন করার জন্য হয় জিয়াগঞ্জ নাহলে জঙ্গিপুর যেতে হয়। এই যে 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরে তাদের শবদাহ করতে হয়। আমাদের কাছাকাছি ছিল রাজারামপুর শ্মশান গঙ্গা, আমরা চেয়েছিলাম এখানে একটা ইলেকট্রিক চুল্লি হোক। আমরা দেখেছিলাম মাননীয় বিধায়ক ঘটা করে এখানে চাঁদাও তোলা শুরু করেছিলেন, যে তিনি নাকি চাঁদা তুলে তিনি এখানে একটা শ্মশান তৈরি করে দিবেন। আমরা জানি না সেই সমস্ত কাজগুলো কোথায়। তা আমরা যেগুলো পারিনি, আমরা আশা করেছিলাম যে তিনি শাসক দলের বিধায়ক হিসাবে এই কাজগুলো করে লালগোলা মানুষকে সে পরিষেবা দিবেন। কিন্তু আমরা কি দেখলাম যে তিনি একটা জেলা পরিষদের অর্থে নির্মিত একটা অডিটোরিয়ামকে নিয়ে রাজনীতি করলেন। যে অডিটোরিয়াম কখনো সিপিএম এর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, একাধিকবার কংগ্রেসের ছিলেন, আজকে তৃণমূল এসেছে। ওনারা এমন ভাবে প্রচার করলেন যে বোধহয় বিধায়ক সাহেব বা বর্তমান জেলা পরিষদের বোধহয় আজকে আমাদের লালগোলায় অডিটোরিয়াম তৈরি করে দিল।